প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিদিনের নিয়মিত আয়োজন সাত কাহনে আপনাদের স্বাগত জানাই। সাত কাহনে মূলত আমরা শিল্প সাহিত্যের নানা অনুষঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলতে চাই বাউল শিরোমণি ফকির লালনের অসামান্য পদ সময় গেলে সাধারণ হবে না। পদটি ইতিমধ্যে অন্যান্য পদের মতোই নানামুখে বিতর্ক দেখা দিয়েছে। এর অর্থ প্রবাহ নিয়ে তৈরি হয়েছে কুম্ভজাল। এমন ধূলি ধূসর ধোঁয়াশা আর প্রপঞ্চের মাঝখানে দাঁড়িয়ে একজন লেখক, গবেষক কি ভাবছেন লালনের এই পদ নিয়ে, শুনবো সেসব প্রিয় অতিথির মুখে। আমাদের আজকের অতিথি লেখক, গবেষক, সঙ্গীতজ্ঞ জনাব তারিফ হোসেন। জনাব তারিফ হোসেন, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। জি, আমিও স্বাগত জানাচ্ছি সাত কাহনের যে সমস্ত দর্শক এবং শ্রোতা আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এবং অনুষ্ঠান পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন, তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাসান রুদ্র রয়েছে আপনাদের সাথে। তারিফ ভাই, আমি শুরুতেই একটি জিজ্ঞাসা দিয়ে আপনাকে অনুষ্ঠান শুরু করতে চাই। প্রথিতযশা শিল্পী কুমার বিশ্বজিৎ কিংবা ফরিদা পারভিন, তিনি এই সময় গেলে সাধন হবে না এই গানটির এই যে আহ, দিন থাকিতে দিনের সাধন এই কথা বলেছেন, কিন্তু আপনি আপনার লেখায় আরো অন্যান্য প্রথিতযশা শিল্পীরা দিন থাকিতে দিনের সাধন, এটা একটু আপনি যদি একটু প্রথমেই খোলসা করেন, আসলে সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না? এই যে দিন আর তিন, জি, আবার কেউ বলছেন দিন থাকিতে দিনের সাধন, এই জি, জায়গাটা প্রথমে যদি একটু খোলসা করেন আর কি। জি। আহ, সাইজির পদ আমি বলি, পদাবলী। তো এখানে আহ, মানে সাইজির পদকে বুঝতে গেলে কতগুলো বাটখারা আছে, কতগুলো সূচক আছে, পরিমাপক আছে, মানে এইগুলো দিয়ে বিচার করতে হবে। মানে কোনো ঠিক আনুমানিক বা মন গড়া বা কাল্পনিক কোনো কিছু দিয়ে কিন্তু বিচার্য নয়। এটি প্রথম জি কথা। এখন একটা প্রসঙ্গ হতে পারে যে তাহলে এই বাটখারাগুলো মানে কি ধরনের বাটখারা, এরকম একটা ব্যাপার। তো আমরা এটা জানি যে সাইজির বিষয়টা আমরা বলি হচ্ছে যে দেহতত্ত্ব, মানে মূলত মানে এরকম একটা বিষয় প্রচলিত আছে, মানে দেহ তত্ত্ব, দেহ তাত্ত্বিক। তো আরেকটা দর্শন আছে আমাদের এখানে, যেটা হচ্ছে যে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, এরকম একটা কথা। এটা খুব মানে চরম একটা দর্শনের একটা খুব আল্টিমেট একটা কথা আমরা বলতে পারি। তো যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, তার মানে হচ্ছে যে বাইরের জগতে যা কিছু থাকুক না কেন সেইটার হুবহু সংস্করণ একটা আমাদের এই দেহের মধ্যে আছে। সুতরাং প্রথম যে বাটখারাটা, আমি তার আগে একটু বলে রাখি, যেমন আমাদের সংস্কৃত ব্যাকরণে আমাদের একটা জিনিস দেখি যে আমাদের নত্যবিধান শতবিধান বলে একটা মানে জি জি সূত্র জি। আছে, এবং সেখানে আমরা দেখি যে আহ, মানে এই যে নিয়ম কানুন গুলো আলোচনা হয়, প্রথম প্রথম যে কথাটা হয়, প্রথম যে কথাটা হয় সেটা হচ্ছে সূত্রের প্রথমে যেটা, যে সংস্কৃত শব্দে অথবা তৎসম শব্দে রি র মূর্ধন্য স্বরের পরে নধ্বনি আসলে আসলে সেটা মূর্ধন্য ন হয়। প্রথম কথাটা কিন্তু তৎসম শব্দের পরে বা সংস্কৃত শব্দের পরে, জি এটাই। জি ঠিক এইখানে আমার যে প্রসঙ্গগুলো আমরা আলোচনা করব, এইখানে প্রতিটা শব্দ আমাকে বিচার করতে হবে এই দেহতত্ত্বের আঙ্গিকে। এটা কিন্তু নত্যবিধানে সেই তৎসম শব্দ হয়ে গেল কিন্তু। জি জি আচ্ছা, অন্য অন্য কোথাও যাওয়া যাবে না, মানে গেলে সেটা অনুষঙ্গ হিসাবে, প্রসঙ্গ হিসাবে নয়। জি জি আচ্ছা, এটা একটা ব্যাপার। তো সুতরাং হচ্ছে যে দেহতত্ত্বের যে বিষয়টা, সেটাকে আমরা আরেকটু পরিভাষাগতভাবে যদি আমরা সমৃদ্ধ করতে চাই, তবে আমরা সেটাকে তন্ত্র বলতে পারি। তন্ত্র মানে তন্ত্র, জি জি তনুকে তা ত্রাণ করে যে যেটা, সেটা তন্ত্র। সুতরাং এটা দেহ সম্পর্কিত আসলে মনোদৈহিক সত্তার একটা ব্যাপার হুম হুম। এখানে। হ্যাঁ, তো এখানে এইবার আমি প্রথমে, আপনি যেমন আমাকে সুনির্দিষ্ট করে একটা মানে আহ, ইয়ে দিন দিয়েছিলেন, আর তিন, হ্যাঁ জি জি জি, একটা চরণ দিয়েছিলেন, জি পদাবলী একটা চরণ দিয়েছিলেন। দিন থাকিতে দিনের সাধন কেন করলেন না, অথবা এরকম একটা শোনা যায় অনেকে পদ পরিবেশন করে, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না।
তো এখন এই বিতর্কের অবসান হতে পারে এই বাটখারা গুলো সাজিয়ে নিলে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, তার আগে একটু যাই, প্রথম প্রথম চরণে যায়, সেটা হচ্ছে যে সময় গেলে সাধন হবে না। তো এই সময়টা কিন্তু একটা ব্যাপার, মানে এই সময়টা আসলে সময় দিয়ে আমি কি বুঝি, মানে এইখানে সময়টা কিন্তু মানে সময় গেলে সাধন হবে না। যদি আমি এটাকে যদি একটু এভাবে বলি যে তাহলে মানে অসময়ে আসলে মানে সাধন হবে না, মানে সময় গেলে মানে অসময় সাধন হবে না। দ্যাট মিনস হচ্ছে সময়টাকে চেতনার প্রতি সমার্থক ধরতে হবে, অর্থাৎ সময় মানে চেতনা, অর্থাৎ চেতনা গেলে সাধন হবে না। দ্যাট মিনস অচেতনায় সাধন হবে না। তাহলে কিসে সাধন হবে? সচেতনে সাধন হবে, মানে সময়ের সঙ্গে থাকলে সাধন হবে। এটা একটা ব্যাপার। তাহলে এই সময়টা আসলে আমরা যখন ধরি, তন্ত্রের দিক থেকে যখন ধরি, তখন এই সময়টা মানে হচ্ছে বর্তমান। মানে বিষয়টা হচ্ছে যে বর্তমান গেলে সাধন হবে না, বর্তমান থেকে সরলে সাধন হবে না। তাহলে বর্তমান থেকে সরলে আসলে কোথায় যায় সময়টা? হয় পাস্ট, অতীতে, না হয় হচ্ছে ভবিষ্যতে। তার মানে হচ্ছে যে টেন্সড হয়ে যায় সময়টা, হচ্ছে যে টেন্সড হয়ে যায়, টেন্সে চলে যায়। কিন্তু টেন্সটা কখন হয়? যখন বর্তমানটা যখন হচ্ছে প্রলম্বিত হয়, তখন সেটা অতীত অথবা ভবিষ্যতে চলে যায়। হ্যাঁ, তো সুতরাং এই সাধনের ক্ষেত্রে যোগী বা ঋষি বা মানে সাধক সত্তা যখন সাধন করে, অবশ্যই তাকে বর্তমানে থাকতে হয়, তা না হলে হবে না, সাধন হবে না। অতএব এই সময় গেলে যেটা বলা হচ্ছে, মানে চেতনায় থাকতে হবে। এবং আসলে এই বিষয়গুলো কিন্তু বিভিন্নভাবে, বিভিন্ন মেটাফরিক্যালি, মানে বিভিন্নভাবে সাজির পদে এসছে। কখনো প্যাকেজ আকারে এসছে, কখনো তিনটে আকারে এসছে। যেমন 3 পাগলে হলো মেলা নদে এসে, উনি 3 পাগল বর্ণনাটা দিচ্ছেন। চৈতে নিতেই অদয় পাগল নাম ধরেছে। তাহলে চৈতে নিতেই অদয়টা কোথায়? এটা বাইরের ভূগোলে নয়, এটা বুঝতে হবে। এটা কোনো বাইরের ভূগোলে নয়, সমস্ত আমার মনোদয়িক সত্তায়। এখানে চৈতে আছে, এখানে নিতে আছে, এখানে অদয় আছে। তাহলে চৈতেটা কি? চেতনা। নিতেটা কি? নিত্যতা। অদয়টা কি? যার কোনো দ্বিতীয়টা নেই, দ্যার ইজ নো সেকেন্ড। এই বিষয়টা বুঝতে হবে। তার মানে এখানে টোটাল 3টা মিলে, যে চৈতে, যে চেতনা, সেই হচ্ছে যে নিত্যতা, যে নিত্যতা সেই অদয়। সুতরাং এটা একটা টোটাল প্যাকেজ হিসেবে হাজির করেছেন উনি। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো সুতরাং প্রথমে আমাদের সময় গেলে সাধন হবে না, সেটা হচ্ছে দ্যাট মিনস হচ্ছে যে বর্তমান থেকে ছড়লে সাধন হবে না, অথবা চেতনা থেকে সরে গেলে সাধন হবে না। খুব লজিক্যাল কথা। আচ্ছা, এরপরে আসছে, আপনার যেটা জিজ্ঞাসা ছিল, এবং এটা অনেকেরই জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে দিন থাকিতে দিনের সাধন, বা দিন থাকিতে দিনের সাধন। তো আমি যেটাকে বলবো, মানে আমি প্রথমেই আমি বলেছি যে এটা আমাকে দেখতে হবে দেহ তত্ত্ব বা তান্ত্রিক একটা দৃষ্টিকোণ থেকে। তো সেটা দেখলে মানে অধিকতর প্রাসঙ্গিক হয়, লজিক্যাল হয় কোন শব্দটা, এটা একটা বিচার আছে, পাঠ বিচার যেটাকে বলি আমরা, শব্দ বিচার। তো এখানে দেখেন বিষয়টা হচ্ছে যে উনি দিনের প্রসঙ্গটা বিভিন্নভাবে নিয়ে এসছেন। এখানে দিন থাকিতে, দিন অর্থাৎ এই দিনটা দয়রস্যিত দন্ত না, দিন মানে যেটা আমরা সিম্বলিক অর্থে ডে ধরি, মানে দিন দিবস হিসাবে বিবেচনা করি। তো এক্ষেত্রে মেটাফর ব্যবহার করেছেন উনি, তো মেটাফর ব্যবহার করেছেন। এই দিনটা এই বাইরের ঋতুর দিন নয়, মানে যেটা দিন রাত আমরা দেখি সেটা নয়। এখানে দিন থাকিতে দিন, দ্যাট মিনস হচ্ছে যে এখানে একটা আলোকিত সত্তা, যে সত্তাটা আধার খণ্ডন করে। কারণ দিনটা কি? দিনটা হচ্ছে রাতটাকে খণ্ডন করে দেয়। দোরুট, দিন শব্দটা আসছে দোরুট থেকে, দয়কার দো মানে 2 ভাগ করা। কোন 2 ভাগ করলো? সময়টাকে 2 ভাগ করলো, আবার 24 ঘন্টাকে, অহর্নিশিকে আবার ভাগ করে দিল। তো এই জন্য এটার নাম হচ্ছে দিন হয়েছে। দিবস শব্দটা এসে দ্বীপ, রুট থেকে, দ্বীপ মানে হচ্ছে আলো, অর্থাৎ রিলেটেড টু লাইট। তার মানে দিন থাকিতে তিনের সাধন, এই আমার মধ্যে 3 আছে, মানে প্রত্যেকটা সত্তা হচ্ছে যে 3টে গুণ দিয়ে বাঁধা। এটাকে সত্য রজতম বলা হয়, সত্য রজতম। এখানে খুব ক্লিয়ার হতে হবে, পরিষ্কারটা আন্দাজে বিবেচনা করলে চলবে না। দিন অর্থাৎ এই আমার মধ্যে যে পরমের যে ব্যাপারটা ছিল, মানে আমরা যেটা পরম বলি, পরম চেতনা বলি, বা সুপার কনসিয়াসনেস বলি, পরম ঈশ্বর বলি, যাই বলি না কেন, তো তার একটা ব্যাপার এখানে আছে। এবং উনি এখানে মেটাফরিক্যালি বিভিন্ন ভাবে এই পরমকে ব্যবহার করেছেন। কখনো সাই বলেছেন, কখনো মনের মানুষ, কখনো গুরু মানুষ, কখনো বলেছেন ভানু, আমি একা রইলাম ঘাটে, ভানু সে বসিল পাটে। এই ভানুটা কি? এই ভানুটা আকাশের সূর্য নয়,
হ্যাঁ, এই আকাশের সাথে হতে পারে চিদ আকাশ, চিত্তের আকাশ, অর্থাৎ আমার দেহের মধ্যে যে আলোকিত সত্তাটা, সেই সত্তাটা ভানু। উনি এখানে নিয়ে এলেন, দিন হিসেবে নিয়ে এলেন, উনি মেটাফরিক্যালি ব্যবহার করেছেন। এবং আমি বলি, তার মানে তিনি মানে ভৌগোলিক সীমারেখার মানে আমাদের বাহ্য চোখে যেটা দেখতে পাই যে ভৌগোলিক সীমারেখা, সেখানে তিনি থাকেননি, বরং তিনি এটাই তো হচ্ছে যে তার পদের মুন্সিয়ানা। আমি বলি হচ্ছে যে সাইজির পদটা হচ্ছে, একটু বলে দিই আসলে, এগুলো না বললে আসলে হয় না। সেটা হচ্ছে যে সাইজির পদ আমরা দেখছি এই যে মানে আধুনিক যুগে এসে তার যে পদাবলী আমরা দেখছি, এইটি আসলে আমি যদি হিসাব করি তাহলে এটা 3.5 থেকে 4,000 বছরের টেক্সট কে উনি নির্যাস করে উনি সংকলন করেছেন। সেটা কি? সেটা হতে পারে বেদ, হ্যাঁ বেদ, সেটা হতে পারে উপনিষদ, সেটা হতে পারে আমাদের চর্যাপদ, সেটা হতে পারে বৈষ্ণব পদাবলী, সেটা কুরআন। এবং টেক্সট গুলো উনি নির্যাস করে 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 ঘন করে করে উনি সংহত করে সেই পদগুলোকে উনি ইয়ে করেছেন, সংকলন করেছেন সেটা। সুতরাং করা যেটাকে বলে, হ্যাঁ জি, সুতরাং এই পদকে বুঝতে হলে, আমি আবার বলছি, এই পদকে বুঝতে হলে অবশ্যই 3.5 থেকে 4,000 বছরের এই টেক্সট গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি না থাকে কি হবে? হ্যাঁ, যদি না থাকে আমার আন্দাজি, আমার একটা মন গড়া একটা খুঁটি আমি কেড়ে নেব, এখানে খুঁটিটা পুঁতবো, এই খুঁটি আমি, এটা তো খুঁটি আন্দাজি কোনো ব্যাপার নয়, এটা রেকর্ডেড। এবং এই জিনিসগুলো তো পরম্পরা, একটা সিলসিলা মেনটেন করে যে শব্দগুলো ব্যবহার করছেন, এই শব্দগুলো সাইজি কোথা থেকে পেলেন? উনি তার পরম্পরা থেকে পেয়েছেন, এটা তো উড়ে এসে জুড়ে বসেনি। এই পরম্পরা ছিল, হাজার হাজার বছর ধরে এই পরম্পরা ছিল। তো সুতরাং মানে এই বিষয়গুলো বুঝতে হলে এই শব্দের, এই পরম্পরাগুলো ধরে আমাদেরকে বিবেচনা করতে হবে। এবং সেটা মানে আসলে এর সঙ্গে অনেক জড়িয়ে যায় ভাই, এর সঙ্গে অনেক জড়িয়ে যায়, এর সঙ্গে সাংখ্য দর্শন। তারিক ভাই, আপনি বলছেন যে এই যে পরম্পরাগত ভাবে সাইজি পেলেন, তো সেক্ষেত্রে কি এই সাইজির ধরেন আপনার একাডেমিক কোনো লেখাপড়া নাই, তারপরেও তিনি এই যে পরম্পরার যে বিভিন্ন দিক, আপনি যে ইতিহাস ঐতিহ্যের নানা দিক তিনি তার সঙ্গীতের মধ্যে, তার পদের মধ্যে সন্নিবেশিত করেছেন, এক্ষেত্রে তাহলে তো তিনি অত্যন্ত সজাগ পুরুষ একজন। অবশ্যই। এবং তার তো যে পদবিন্যাস, তার যে শব্দবিন্যাস, তার যে গভীর ব্যঞ্জন, তাতে একাডেমিক আসলে কি, একাডেমিক তো যে 500 বারে বাল্ব ধরি, তো উনি একটা সূর্য, তো ওই সূর্যটা ধরলে একাডেমিক লাইট গুলো নিভে যাবে, এটা তো বুঝতে হবে আমাদের। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে এই এখন কোথায় কি করেছেন আসলে, এটা অনির্ণীয়, এটা অনির্ণিত। এখানে এইগুলো আরেকটা, হ্যাঁ বলেন, আরেকটা আপনার একটা বিতর্ক চলছে ইউটিউবে, ফেসবুকে। ইসলামিক স্কলার সাহেব মাহমুদুল্লাহ, তিনি এবার সময় গেলে সাধন হবেন আর গানটার একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। তিনি সময় বলতে নারীর ঋতুস্রাবকে বুঝিয়েছেন, অমাবস্যা বলতে নারীর ঋতুকালকে বুঝিয়েছেন, এই জাতীয় চন্দ্র সাধন বলতে মলমূত্র পান, এই ধরনের নানান একটা যে ব্যাখ্যা দাঁড় করিয়েছেন, এই নিয়ে নানান বিতর্ক চলছে এবং ধোঁয়াশা তৈরি হয়েছে। সেগুলো আপনি একটু বিষয়টা আমি বলি। মানে ঘটনাটা হচ্ছে যে এখানে তো সাধনার দুটো মানে স্তর আছে, যেটা মোটা দাগে একটা বামাচার, একটা শুদ্ধাচার। বামাচারে হচ্ছে যে সাধন সঙ্গী হিসাবে একজন নারীকে রাখা হয়। তো ঘটনাটা হচ্ছে যে এখানে এখন মানে এইটা যুগল সত্তা বাইরের একটা রক্ত মাংসের নারীকে নিয়ে বলা হয়, মানে আমার সঙ্গী হিসাবে। আরেকটা হচ্ছে যে ভেতরে এর মধ্যে নারী সত্তা আছে। এই নারী সত্তাকে যেমন মায়েরে ভজিল হয় বাপের ঠিকানা, নিগম বিচারে গেল যে জানা, তাহলে এই মাকে ভজা হচ্ছে কোন মা? তো এখন এটা আসলে এই দৃষ্টিভঙ্গিটা আমরা আসলে যেটা করেছি, সাইজি একটা বটবৃক্ষ, এই বটবৃক্ষকে বনসাই বানিয়ে ফেলেছি। মানে আমি বলবো যে মানে স্কলার বলি বা তার ভক্তজন বলি, যাই বলি না কেন, মানে আমরা বটবৃক্ষকে আমরা একটা বনসাই করে ফেলেছি। তো এখন আমি আমার দিকে আলোচনার দিকে যাব। মানে আমি যেটা লজিক্যালি আমি ইয়ে করেছি, এবং তার যে বাটখারাগুলো বললাম না, এখন বাটখারাগুলোর মধ্যে আমি প্রধান 3টা বাটখারা বলি। সেটা হচ্ছে যে
তন্ত্র, তন্ত্র, সাংখ্য ফিলোসফি, সাংখ্য দর্শন এবং হচ্ছে যে মিথোলজি বা পুরাণ, এই তিনটে অবশ্যই মানে বিচার করতে হবে। এবং তার পদগুলো হচ্ছে যে এই মানে এইভাবে যদি আমরা সাজাই তাহলে চমৎকার একটা ম্যাথমেটিক্যাল, ঠিক ম্যাথমেটিক্স মানে এর মানে স্পিরিচুয়াল ম্যাথমেটিক্স, তার পদগুলোকে হচ্ছে যে একদম চমৎকার ভাবে আমরা সাজিয়ে ফেলতে পারবো, মানে আন্দাজে কোনো ব্যাপার না। তার কারণ সাংখ্য দর্শনে পুরুষ প্রকৃতির হিসাব টা আছে। তো পুরুষ প্রকৃতি, আমরা দেহের মধ্যে পুরুষ প্রকৃতির ব্যাপারটা আছে। আমরা পুরুষ, পুরুষ যেটা অদৃশ্য থাকে, সমস্ত শক্তি সংহত করে সম্ভাবনার ক্ষেত্রেও একটা এনার্জি ফিল্ড নিয়ে থাকে, প্রবাবিলিটি, সমস্ত প্রবাবিলিটি নিয়ে যে সত্তাটা থাকে, যেটা কোয়ান্টাম ফিজিক্সে বলা হয়েছে কোয়ান্টাম ফিল্ড। ঠিক একই ক্ষেত্রে সাংখ্য ফিলোসফিতে এটাকে বলা হচ্ছে পুরুষ। এবং এইখান থেকে হচ্ছে যে আপনার প্রকৃতি হচ্ছে, তখন ম্যানিফেস্টেশন হচ্ছে। অর্থাৎ এই কোয়ান্টাম ফিল্ড থেকে যখন ওয়েভ যখন হচ্ছে কলাপস হয়, যেটা কোয়ান্টাম ফিজিক্সে বলে, তখন সেখান থেকে পার্টিকেলসের সৃষ্টি হয়। ঠিক একই কারণ, মানে আসলে ওই ধরনটা একই, কিন্তু নামটা হয়তো আলাদা। তো সেখান থেকে পুরুষটা হচ্ছে যে ম্যানিফেস্টেড হয় কি আপনার প্রকৃতিতে আসে। এই প্রকৃতিতে হলো আদ্যা প্রকৃতি, অর্থাৎ কারের শেপ নিল। ওনার আরেকটা পদে আমি বলি যে নিরাকারে জ্যোতির্ময় যে আকাশ সাকার হইল সে। এই দেখেন এখানে পুরুষ প্রকৃতি বিভিন্ন নিগমের বিচারে সত্য গেল যে জানা, মায়ের ভজিলায় বাপের ঠিকানা। তাহলে এই মাটা হচ্ছে প্রকৃতি, আর বাপটা হচ্ছে যে ওই সেই পুরুষ। সুতরাং এই পুরুষ প্রকৃতিটা সব জায়গায় আছে। উনি খালি শুধু মেটাফোর ব্যবহার করেছেন, উনি মানে শত শত হাজার হাজার মেটাফোর ব্যবহার করেছেন। আমাদেরকে বুঝতে হবে, এটা বুঝতে পারেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমি একটু পদে মানে এই পদের বিশ্লেষণে আসি আর কি। সেটা হচ্ছে যে সময় গেলে সাধন হবে না। অর্থাৎ আমি যদি চেতনা থেকে সরে দাঁড়াই, বর্তমান থেকে সরে দাঁড়াই, তাহলে আমি সাধন দেখবো যে সম্পাদনটা কি? এই যে আমার মনটা চাচ্ছে মানে ভোগে লিপ্ত হতে, ইন্দ্রিয় চারী হতে চাচ্ছে, ইন্দ্রিয় কামনায় নিমজ্জিত হতে চাচ্ছে, তাহলে ইন্দ্রিয় কামনার ইন্দ্রিয় যদি আমি ছেড়ে দিই, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে আমার সর্বনাশটা হয়ে যাবে। আমি আমার মানে আমার কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা, মানে মুক্তি যেটা, মোক্ষ যেটাকে বলে, নির্বাণ যেটা বলে, সেটা আমি করতে পারবো না। আমি আটকে থাকবো সেই কাম, ক্রোধ, লোভ, মোহ, এই ঋতুতে আমি আটকে থাকবো। সুতরাং সেটা হবে কেন? এটা আমি আসছি চমৎকার ভাবে উনি সাজিয়েছেন। আসলে এটা একটা মানে প্যালেস, এই পথটা একটা প্যালেস, রাজপ্রাসাদ। এর মধ্যে বিভিন্ন ধরনের দারুণ ভাবে সুসজ্জিত আছে, মানে এক একটা চেম্বার হিসেবে। এটা একটা ড্রামা বলতে পারি, ঠিক আছে? এইবারে দিন থাকিতে দিনের সাধন, আসলে এটা কন্ট্রাক্ট করে, এটা কন্ট্রাডিক্ট হয়। দিন থাকিতে দিনের সাধন, তাহলে এই দিনটা কি? এটা দিনটা অনেকে দয় ভয় দীর্ঘ দিন ধর্ম হিসেবে বিবেচনা করে। তাহলে ধর্ম হিসাবে এই দিনকে তাহলে ধর্মটাকে আমি সাধন করব কোথায়? অনেকে বলতে পারে যে ধর্মটাকে এই দিনে আমার সমাধান করতে হবে, কিন্তু ঘটনা হচ্ছে এটা আপনার লজিক্যালি দেহতত্ত্ব যায় না। সুতরাং ওইখানে কিন্তু খারিজ হয়ে গেল সেটা। আমার যুক্তি তো আছে, আমার তো যা আছে গোভাণ্ডে তো আছে বিশ্বব্রহ্মাণ্ড। আমাকে এখানে তন্ত্র বিচার করতে হবে, আমার এখানে হচ্ছে দেহতাত্ত্বিক বিচার করতে হবে। আমি এই সত্তাটা ত্রিগুণে বাঁধা, তিনটে দড়ি দিয়ে বাঁধা, সত্য, রজ, তম। ইয়েস। সুতরাং আসলে যেটা লড়াইটা যেটা চলছে, সেটা কিন্তু সত্য, রজ, তমর মধ্যে লড়াইটা চলছে। এখন সাধক যেটা করে সেটা হচ্ছে যে উনি ওই সত্যে আসার চেষ্টা করেন, মানে সাত্ত্বিক হওয়ার চেষ্টা করেন। কোথার থেকে? যদি রজতে থাকে, রাজকীয় আচরণে থাকে, তাহলে রাজকীয় আচরণ থেকে উনি সত্যে আসার চেষ্টা করেন, সৎ হতে চেষ্টা করেন, সাত্ত্বিক হতে চেষ্টা করেন, সাধক হতে চেষ্টা করেন। একইভাবে যিনি তমতে আছেন, তামসিক অবস্থায় আছেন, একটা জড়, কিছু করতে মন চায় না, মানে ইন্দ্রিয় দ্বারা একেবারেই মানে অন্ধকারের প্রতীক। চমৎকার। অন্ধকার মানে পুরো অন্ধকার নিমজ্জিত। আর রাজকীয়তাতে তার একটা থাকে, মানে একটু কিছু করার ব্যাপার থাকে, একটা স্ট্যাটাস মেইনটেইন করার ব্যাপার থাকে, যে না আমি বড় কিছু হব, আমার অনেক টাকা পয়সা, উত্তেজনা, অনেক যশ খ্যাতি প্রতিপত্তি হবে, আমাকে লোকে সম্মান করবে। এটা হচ্ছে রাজকীয় আচরণ। কিন্তু এই রাজকীয় আচরণে আকাঙ্ক্ষা থেকে, যে একটা কামনা থেকে, যে একটা ডিজায়ার থেকে, যে একটা লোভ থেকে, যে একটা লালসা থেকে, যে একটা লিবিডো কাজ করে। তো সুতরাং সাধক যিনি এই সম্পাদন করবেন, রাজকীয় আচরণ যদি তাকে ডিস্টার্ব করতে যায়, তো উনি ওই সত্য গুণে উঠে এলে তখন এই দুইটাকে উনি এডিট করেন। তাহলে এই অর্থাৎ এডিট মানে সাধন, সময় গেলে সাধন হবে না। তাহলে আমি যদি চেতনায় মানে অচেতনায় থাকি, তাহলে এই রাজকীয় আচরণ এবং তামসিক আচরণকে আমি এডিট করতে পারবো না, সম্পাদন করতে পারবো না, শোধন করতে পারবো না। পারবো কি? পারবো না। সুতরাং ইটস লজিক্যাল, এটা লজিক্যাল একটা ওইটা মানে
আন্তাবড়ি অথবা কোনো গোজামিল দিয়ে বোঝানোর চেষ্টা নয়, এখানে চেষ্টা করা যাবে না। সাজির পদ অত্যন্ত সুসংহত এবং আমি বলেছি এই বাটখারাগুলো লাগবে। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে আসি। আচ্ছা, আমি একটু বলি, আমি একটু গাওয়ার চেষ্টা করি আর কি। জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, কি হবে তার বাধার দিলে, শুকনা মোহনা তার শুকনা মোহনা, সময় গেলে সাধন হবে না। আসে এবার প্রথম অন্তরার্থে। জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। এখানে দেখেন মেটাফোরটা ব্যবহার করলো, আসলে এটা মনেরই তো খেলা। কারণ আমরা দেখি, দেখেন তন্ত্রে আসেন, আপনি তন্ত্রে আসলে হচ্ছে যে আমাদের মনটার কিন্তু একটা রুট আছে, চলাচল করে। সেটা কোথায় চলাচল করে? এই মূলাধার থেকে সহস্রার, এই সহস্রার পর্যন্ত 6টা চক্র আছে, মানে 6টা চক্র, তার উপর একটা আছে সহস্রার। তো সেখানে তারা মনটা চলাচল করে এবং মনটা সবচেয়ে বেশি অস্থির, খুব ওঠানামা করে, পারদের এর মতো ওঠানামা করে হচ্ছে যে মূলাধার থেকে মণিপুর পর্যন্ত। এই 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 3টা চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান এবং মণিপুর, এই 3টাতে প্রচন্ড ভাবে ইয়ে করে, মানে ফ্ল্যাক্সেট করে, একটু উঠানামা করে। এরপরে একটু আসে তখন অনাহত চক্র, মানে এখানে বক্ষ আছে, এই হার্ট চক্র যেটাকে বলে। তারপর হচ্ছে কণ্ঠ চক্র বা বিশুদ্ধ চক্র, এবং তারপর আজ্ঞা চক্র এইখানে। দ্বিদলে মৃণালে সোনা মানুষ উজ্জ্বলে, এইখানে এই যে দ্বিদল আজ্ঞা চক্র। এটা ম্যাথমেটিক্স, পুরো ম্যাথমেটিক্স, মানে পুরো ম্যাথমেটিক্স। তো সুতরাং হচ্ছে যে এই যে জানো না মন খালি বিলে, দ্যাট মিনস হচ্ছে যে মনকে বলছে, মনকে উনি বলছেন যে এই যে এর মধ্যে যে মন, জানো না মন, তুমি জানো না খালে বিলে। খালে বিলে কোথায়? এই খালে বিলটা এখানে খাল বিল আছে, মানে খাল বিল মানে চ্যানেল, ইটস চ্যানেল অথবা ক্যানেল। এই ক্যানেলটা কি, আপনি যদি তন্ত্রে যান তো ইড়া পিঙ্গলা সুষুম্না, ইড়া পিঙ্গলা সুষুম্না নাড়ি, এই মাঝখানে যে স্পাইন বরাবর মেরুদণ্ডে, এটা এটা এখানে। আচ্ছা, আপনার এই জায়গাতে আমার একটা জিজ্ঞাসা আছে যে ইড়া পিঙ্গলা সুষুম্নার কথা বললেন, জি, এটা কি অ্যানাটমিক্যাল কোনো না ঠিক, এটা মেডিকেল সায়েন্স আপনার ওটা ওটা মিলবে না, মেডিকেল আচ্ছা, সায়েন্সের ঠিক ওটা মিলবে না। এটা হচ্ছে তান্ত্রিক পরিভাষা। জি, জি, তান্ত্রিক পরিভাষা, তবে মেডিকেল সায়েন্সের বিষয়গুলো আমরা আসবো, এরপরে আসবো, ওটা কিভাবে আচ্ছা, মিলবে আমি সেটা আসবো। জি, আচ্ছা, তো এখন অর্থাৎ চন্দ্রনাড়ি, সূর্য নাড়ি এবং হচ্ছে যে মাঝের যে সুষুম্না, মানে সুষম করে আর কি, মানে জি, চন্দ্র জি, এবং সমন্বয় সূর্য, ঘটাই, হ্যাঁ হ্যাঁ, সংযোগ ঘটিয়ে সুষম করে, ব্যালেন্স করে, জি, সেটা সুষুম্না। তো এখানে হচ্ছে যে সাধকের এই মূলাধারে এসে সেটা মিলিত হয়। তো ওইখানে বলছে যে জানো না মন খালি বিলে থাকে না মিন, এই যে মিনটা ব্যবহার করলো, এই মিনটা কি? এই মিনটা আমরা খুব সিম্বলিক্যালি, মিন মানে হচ্ছে মাছ বা মৎস্য, জি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইখানে মিনটা, দ্যাট মিনস হচ্ছে এখানে মাছ থাকে কোথায়? মাছ থাকে হচ্ছে জলে, অর্থাৎ রসে, মানে লিকুইড না হলে কিন্তু সেখানে মাছ থাকবে না। তো এখানে আসলে আমি যদি রুট বিশ্লেষণ করি, তাহলে মিন রুট মিন শব্দটা এসছে মি রুট থেকে, ময় দীর্ঘকে মি, এবং এই মি মানে মতি, মতি 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 মানে হচ্ছে যে বোধ বা বুদ্ধি বা জ্ঞান। জি, তো উনি বলছেন যে মন তুমি জানো না, এই চ্যানেলের মধ্যে কিন্তু মিন আছে, অর্থাৎ মতি আছে, বুদ্ধি আছে, প্রজ্ঞা আছে। আচ্ছা, তো বলছি জানো মিন থাকে না মিন জল শুকালে, তাহলে এই জল শুকাল তার মানে ওই মিনটা, অর্থাৎ ওই প্রজ্ঞার ব্যাপারটা কিন্তু রসের মধ্যে থাকে। এখন এইখানে কিন্তু এসে গেলে পুরো দেহ তত্ত্ব, পুরো দেহ তত্ত্ব। তার মানে তন্ত্রের ব্যাপারটা বলা হয় পুরুষের শক্তি যেটা, ভাইটাল ফোর্স যেটা, সেটা হচ্ছে যে আমরা যেটাকে বলি স্পার্ম বা বীর্য। বীর্য কথাটা বীর যেখানে যুক্ত থাকে, বয় দীর্ঘিকার অন্তস্থ জারেফ, বীর্য। সুতরাং এইটা হচ্ছে যে এটাকে উনি বিভিন্ন ভাবে ব্যবহার করছেন মেটাফোরে। যেমন উনি ওই যে ইয়েতে আমি একদিনও না দেখিলাম তার এই 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 পদ দেখেন, কি বলবো পড়শির কথা, হস্ত পদ স্কন্ধ মাথা নারে। এইবার বলেন, দেখেন, ক্ষণেক ভাসে শূন্যের ওপর, ক্ষণেক ভাসে নীরে, ও সেই ক্ষণেক ভাসে নীরে আমি
একদিনও না দেখিলাম তারে। এখন এই যে কি বলবো পড়শির কথা, এখন পড়শিটা কিভাবে থাকে, মানে পড়শিটা কোন ফরম্যাটে থাকে দেখেন, মানে বিভিন্ন মেটাফর ব্যবহার করতে। উনি বলছেন হস্তপদ স্কন্ধ মাথা নাই, মানে কোন রকম আকার নাই, ওই যে নিরাকারে জ্যোতির মাঝে আকাশ সাকার হয়ে যায়, একই জিনিস অন্য পদে ব্যবহার করলেন, একই জিনিস একই সত্য বিভিন্ন ভাবে ব্যবহার করছে। তো সুতরাং আহ তো যেটা সেটা হচ্ছে যে এই আমাদের এটা বুঝতে হবে যে এই যে ক্ষণিক ভাষা শূন্যের উপর ক্ষণিক ভাষা নিলে, তার মানে ওই পরম যেটাকে আমি বলছি তার একটা নিরাকার একটা রূপ আছে, এবং উনি এই দেহের মধ্যে একটা আকার আসে, বস্তু আকারে আসেন। সেটা হচ্ছে যে বীর্য বা এইটা হচ্ছে যে নীর, জল, রস, জীবন, বস্তু আকারে। তো ক্ষণিক ভাষা শূন্যের উপর দ্যাট মিনস তার কোনো শেপ নাই, তার কোনো মানে আকার নাই, তার কোনো ইয়ে নাই। যেটা ঠিক এইখানে উনি বললেন, জানো না মন খালে বিলে থাকে না মিন, মিন সেই প্রজ্ঞা ইয়েটা জল শুকালে, তার মানে ওই জলের মধ্যে উনি বাস করেন, মানে ওই 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 বস্তুটার মধ্যে আর কি, ওই পুরুষের ওই শক্তিটার মধ্যে বাস করেন আর কি। এবার দেখেন কি হবে তার বাঁধাল দিলে শুকনা মোহনা। এখন ব্যাপারটা হচ্ছে যে বাঁধাল কখন দিই, বাঁধাল জল থাকলেই আমরা এটা বাঁধাল দিই যাতে জলটা না বেরোয়। তো শুকনা মোহনা, যদি মোহনা মোহনা দ্যাট মিনস হচ্ছে মুখস্থান, যেখানে এসে সমস্ত গুলো এসে মানে রস বা এই মানে ফ্লো যেটা এখানে এসে মিলিত হয়, সেটা হচ্ছে মোহনা। কিন্তু মোহনাতে যদি রস না থাকে দ্যাট মিনস হচ্ছে এখানে খুব স্পষ্ট ইঙ্গিত, তুমি যদি তোমার এই শক্তিটাকে সংরক্ষণ না করো, তাহলে এই সংরক্ষণ না করলে তো এখানে মিন আসবে না, এখানে তোমার বোধ বা মতি বজাবে না। খুব 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 পরিষ্কার বার্তা, এখানে খুব পরিষ্কার বার্তা, ইটস ভেরি ক্লিয়ার মেসেজ। তাহলে মিলন ক্ষেত্রটা কি লালন পরিভাষায় ত্রিবেণীর ঘাট? মূলাধারে এসে যে মিলিত হলো না, ত্রিবেণী এটা বলা, গঙ্গা যমুনা সরস্বতী। আসলে গঙ্গা কি, গঙ্গার সাথে এটা গঙ্গা যমুনা সরস্বতী মানে এটা হচ্ছে যে ফ্লো, ফ্লো মানে শক্তি চ্যানেল। এই শক্তি চ্যানেল গুলো এখানে এসে মিলিত হয়, সাপের কুণ্ডলের মতো পেঁচিয়ে থাকে, যেটাকে আসলে সাধক জাগিয়ে তোলে। জি, আর এইটা হচ্ছে যে অবশ্যই এটা হচ্ছে যে ওই শক্তিটা যদি সংরক্ষণ না করেন, মানে ওই তরলটা যদি ওই যদি সংরক্ষণ না করে, তাহলে এটা হবে না, এটা হয় না। কারণ এই রিচুয়ালে এটা একটা সাধন পদ্ধতি, এটা একটা ব্যাপার। আচ্ছা, এবার দেখেন আবার পরে ইয়েতে যাই। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদিও হয় বীজের জোরে, ফল তো ধরে না তাতে, ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। তাহলে অসময় কৃষি করে, দেখেন এই যে অসময়, উনি সময় গেলে বললেন, অসময় মানে অচেতনে, আনকনসিয়াসলি যদি কৃষি মানে কি, কৃষি মানে কর্ষণ করে। দ্যাট মিনস এখানে বুঝতে হবে যে যদি অচেতন অবস্থায় যদি কেউ থাকে, তাহলে সে কিন্তু এখানে কিন্তু কর্ষণ মানে আকর্ষণ আর কি। আর আকর্ষণ ইন্দ্রিয়ের আরেকটা নাম কিন্তু আকর্ষণ। অর্থাৎ কেউ যদি অসচেতন থাকে, তাহলে সে ইন্দ্রিয় দ্বারা প্রলুব্ধ হবে, মানে সে কাম ক্রোধ লোভ মোহ এইটাতে সে ডুবে যাবে। কারণ সে তো হাজির নাই, সে তো বর্তমানে হাজির নাই, সে বর্তমান থেকে সরে গেছে। অসময় সে কৃষি করছে, মানে অসময় দ্যাট মিনস হচ্ছে অচেতন অবস্থায় সে কর্ষণ করছে, অর্থাৎ আকর্ষণ করছে। আপনি দেখবেন যে হরিচরণে এই কর্ষণ আকর্ষণের একটা প্রতিশব্দ দেওয়া হয়েছে, কিন্তু ইন্দ্রিয়, আসলে ইন্দ্রিয় দ্বারা তো আমরা আকৃষ্ট হই। ওই জন্য হচ্ছে অসময়, অচেতনায় যে অচেতনে থাকলে পারে, যখন কেউ থাকে তখন সেই ইন্দ্রিয় দ্বারা প্রলুব্ধ হয়। তো প্রলুব্ধ হলে কি হয়, মানে এই মানে খাটাখাটনি আমার এই সময়গুলো বা যা কিছু আমি করছি, এটা একটা আসলে মিছে মানে ভূতের ব্যাঘাত হয়ে যায়। এই যে ভূতের ব্যাঘাত কথাটা, ভূতের কিন্তু মানে অতীতকে অর্থাৎ বর্তমান থেকে সরে গিয়ে, কিন্তু আসলে কথাগুলো কিন্তু এমনি তৈরি হয়নি। আবার দেখেন তোর ঘাড়ে ভূত চেপেছে, তোর গাড়ি যদি উল্টাপাল্টা কথা বলে, তোর গাড়ি কি ভূত চেপেছে মানে কি, তুই কি বর্তমান থেকে সরে গেছিস, তোর কি চেতনা নেই? সেটা তো ক্লিয়ার। এই সমস্ত বিষয়গুলো তো আমাদের বুঝতে হবে। এই ভূতের ব্যাপারটা ওই ভূত নয়, হ্যাঁ ওই ভূত এর একটা ব্যাখ্যা আছে, কিন্তু আমি যেটা বলছি উনি ভূত অনেক জায়গায় ব্যবহার করছেন সাইড। এইবার দেখেন যে গাছ যদি হয় বীজের জোরে, ফল তাতে ফল তো ধরে না। এখানে গাছ
বীজ, ফল, তিনটা কিন্তু মেটাফোর ব্যবহার করতেন। গাছ যদিও হয়, তার মানে গাছ মানে এই যে আমার দৈহিক সত্তা, মানে এই দৈহিক সত্তার বিকাশ বা দৈহিক কর্মকাণ্ড যদিও চলে গিয়ে বীজের জোরে। বীজ মানে কি? যে ব্যক্ত অবস্থায় যে শক্তিটা অব্যক্ত অবস্থায় গুপ্ত অবস্থায় আমার মধ্যে আছে, যেটা ছাড়া আসলে আমি চলতে পারি না, মানে সে পরম শক্তি হোক, যেটাই বলি আমি আর কি, এটার জন্য আমি ফুটানি মারাচ্ছি, মানে আমি ফুটিয়ে তুলছি নিজেকে। তো সুতরাং গাছ যদি হয় বীজের জোরে, ফল তো ধরে না। ফল মানে কি? আসলে গতি। তার মানে ফল মানে গতি, অর্থাৎ আমি যদিও মানে আমার কর্মকাণ্ড গুলো করছি, কিন্তু আমার গতি হচ্ছে না। এই গতিটা মানে কি? গতি মানে কিন্তু জ্ঞান। আমার সেই পরম সচেতনতার যে জ্ঞান, এই জ্ঞানটা কিন্তু আমি অর্জন করতে পারছি না। গাছ যদি হয় বীজের জোরে, ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না, অর্থাৎ সেই গতিটা আমি পূর্ণ গতিটা, পূর্ণোদ্যম, পূর্ণ যোগী আমি হতে পারি না। ইয়েস, এইটা। এবার দেখেন আমি শেষ অংশটাতে চলে আসছি আর কি। এবার খুব মানে উনি আসলে যেটা করেন যে খুব যেতে 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 কিন্তু আলটিমেট যে মেসেজটা দেন, সেটা তো উনি লাস্টে শেষ প্যারে শেষ অন্তরাতে দেন। দেখেন এখানে প্যারাডক্সিক্যাল একটা ব্যাপার। অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগে সেদিন উদয়, ফকির লালন বলে তাহার সময় দণ্ড রয় না, সময় দণ্ড রয় না। এবার আসি, অমাবস্যায় পূর্ণিমা হয়। দেখেন এটা অমাবস্যা বুঝতে হবে, অমাবস্যাটা কি। অমাবস্যা বোঝার আগে কিন্তু আমাকে অটা বাদ দিলে কি মা বর্ষা। মা বর্ষা মানে কি? মা, মা যেখানে বাস করে। মা মানে কি? আসলে মান যেখানে বাস করে। দেখেন যে আবার ওদিকে পূর্ণিমা, পূর্ণিমা মানে আসলে পূর্ণমান। খেয়াল করেন, মানে প্যারাডক্সিক্যাল। আসলে ব্যাপারটা হচ্ছে যে যেখানে অমাবস্যা সেখানে পূর্ণিমা, অথবা যেখানে পূর্ণিমা সেখানে অমাবস্যা। পূর্ণিমা না হলে অমাবস্যা হবে না, হয় না। তো সুতরাং ঘটনাটা হচ্ছে যে অমাবস্যায় পূর্ণিমা হয়, অর্থাৎ ভেতরের এই মানটাকে যখন আমি এক অর্থে নাই করে ফেলি, আর এক অর্থে পূর্ণ করে ফেলি। দেখেন আসলে পূর্ণ এবং শূন্যের খেলা, যেটা একই বিষয় কিন্তু একই ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে যে সাধকের কি হয়? সাধকের যেটা হয় যে সে এই চন্দ্রকলার মতো কিন্তু বাড়ে। মানে প্রত্যেকটা তিথি যেরকম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চদশ তিথি অতিক্রম করার পর একটা আমরা 16 কলাতে বলি যে খুব মানে একটা পূর্ণ রূপে এসছে আর কি। এখানে হচ্ছে সাধকের সাধনা ইয়ে করতে করতে উনি পূর্ণ মানে যখন পৌঁছে যান, তখন ধরেন একটা স্কোর আছে 100, তো উনি 100-এ পৌঁছে গেলে তো তাহলে সেও 100, মানে আমিও 100, অর্থাৎ আমার পরম সত্তা 100। এবার সাধক সত্তা বলতে 100-এ যখন চলে যায়, 100 চলে যায়, তখন মান কি? মান তো আসলে থাকে না। আর মান থাকে না থাকার মানে এক এক ওইটাই কিন্তু অমাবস্যা। এবং ওইখানে কিন্তু হচ্ছে পূর্ণিমা। তার মানে ওই স্কোরে কিন্তু ওইখানে গেলে দুটো সত্তা মিলে যায়, যে দুটো মানে পুরুষ এবং প্রকৃতি এবং পুরুষের যে মিলনটা, এই মিলনটা কিন্তু আপনার পূর্ণিমাতে, একদম পূর্ণিমাতে গেলেই আপনার অমাবস্যা হয়, অথবা অমাবস্যাতে গেলে কিন্তু পূর্ণিমা হয়। ঠিক একই, আমি এই প্রসঙ্গে একটু বলি, মানে রবীন্দ্রনাথের একটা গান আছে এটার সঙ্গে মিলে যায়। সেটা হচ্ছে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগ্নে। এই দেখেন মহালগ্ন কথাটা ব্যবহার করলেন রবীন্দ্রনাথ, আর সাইজি ব্যবহার করলেন, লাল সাইজি ব্যবহার করলেন হচ্ছে যে মহাযোগ। এই যে হ্যাঁ, তো মহাযোগ, মানে মেসেজ কিন্তু একই। পূর্ণিমা, ওই যেতে যেতে পথে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, পূর্ণিমার আগে কিন্তু হয়নি। দেখেন পূর্ণিমার আগে কিন্তু হয়নি, পূর্ণমান অর্জন করার পরে কিন্তু এই যোগটা হবে। সোজা কথা, মানে সাধক যখন এভাবে সাধন করতে করতে তার মানটা পূর্ণ করবেন, তখনই হচ্ছে যে কোনো মান থাকবে না। এই মান না থাকা হচ্ছে যে অমাবস্যা। আপনি দেখেন 16টা কলার কিন্তু প্রত্যেকটা কলার কিন্তু মান আছে, মানে নাম আছে। কোনোটা কোনোটা ধরেন রীতি, কোনোটা ধৃতি, কোনোটা কান্ত, কোনোটা জ্যোৎস্না, কোনোটা মানদা, কোনোটা অমৃত, এরকম 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 আছে। এই নামগুলো কোথা থেকে এসছে? এই নামগুলো এই সমস্ত যারা সৃষ্টি করেছে, তারা তো এই সমস্ত এই দেহের সঙ্গে মিলিয়ে নিয়েছে, সেটা চন্দ্র থেকে মিলিয়ে নিয়েছে। সুতরাং আমার এই চাঁদটাকে এখানে প্রতিষ্ঠিত করতে হবে, চন্দ্র সত্তা, চন্দ্র ধারণ করতে বলা হয়, চন্দ্র ক্ষয় যাতে না হয়। তো চন্দ্র ক্ষয়টা কি? খুব স্পষ্ট মেসেজ। আমার ভেতরের যে এই স্পার্কটা, এটা কালারটা কি? এটা সিলভার কালার। এইটাকে করলে চন্দ্রটাকে ধারণ করা হয়, এবং চন্দ্রটাকে ধারণ করলে কি হয়? এই চন্দ্রের মধ্যে পূর্ণিমা সত্তা হয়ে যায়, পূর্ণিমা হয় তখন। তখন তার মধ্যে ফোর্স আছে, একটা গতি আসে, গতি তৈরি হয়। এটা খুব 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 সাইন্টিফিক, খুব মানে কি বলবো, স্পিরিচুয়ালিস্টিক, মোস্ট সাইন্টিফিক ব্যাপার। তো
এইভাবে আমরা বিভিন্নভাবে, কিন্তু বিভিন্নভাবে বলতে কি আমি বলছি মানে এরকম ব্যাপার আমরা সাজিয়ে নিতে পারি খুব থিমেটিক্যালি আর কি, এবং থিওরিটিক্যালি এটা। হুম, আমরা মোটামুটি একটা ইয়েতে এসছি, এখন আমরা আরো বিষয়টা হয়তো করতে পারি আমাদের যদি সময় থাকে। জি, না, আপনার আপনার বক্তব্যের মধ্য দিয়ে সম্পূর্ণটাই লালন বাণীর যে মর্মকথা, মর্মভেদ, সেটা অনেকখানি জানা গেল। আপনার এই যে বিতর্ক, যে বিষয়গুলো নিয়ে হয়ে থাকে সাধারণভাবে, নানানভাবে হয়ে থাকে, এটা ঠিক এই যে শরীরের মধ্যে বা ভেসে ভেসে থাকার ভিতরে, বাইরে একটা বাহ্যিক জগতে মর্মকে স্পর্শ করতে না পারার কারণেই বোধহয় এমনকি এই ভুল বোঝাবুঝির জায়গাটি হয়ে থাকে। আর আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো আহ, যে যত মত তত পথ। যেমন মনে করেন যে আপনি এই লালনের এই পদটিকে, যে আমি একভাবে বুঝছি, শায়খ মাহমুদুল্লাহ যেভাবে বুঝছেন বা অন্যরা যেভাবে বুঝছেন, আপনার বুঝের জায়গাটা আলাদা বা অন্য আরেকজনের বুঝের জায়গাটাও আলাদা। তাহলে ব্যাখ্যাটা কি তিন রকমের হতে পারে? তিন রকমের তো হওয়ার কথা না, না, নয়। আমি তো বললাম তো ব্যাপারটা আছে যে জি, ৩ রকম। তো এখানে তো আমি বললাম বাটখারা তো আমাকে নিয়ে আসতে হবে। কারণ বাটখারা একটা জি, সূচক আছে না? আমি কোথায়, কোথায় খুঁটির, আমি একটা পথ দিয়ে হাঁটছি। তার তো আমার একটা বাটখারা লাগবে না, আমার একটা খুঁটি লাগবে না? আমি এই পথ দিয়ে হাঁটবো। তো সুতরাং এইখানে এই ব্যাপারটা যে এইটা বিচার করতে হবে এইখান থেকে। মানে আমার এখান থেকে বিচার করতে হবে, এবং এইটা তো এই যে মানে আমরা সিকোয়েন্স যেটা দেখছি যে মানে আমার অমাবস্যা যেটা, এটা চন্দ্রের সঙ্গে সম্পর্কিত, আমার এই দেহের সঙ্গে সম্পর্কিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার এখানে একটা বলা হয়নি, সেটা হচ্ছে যে এই যে মিনের যে ব্যাপারটা থাকে না, মিন হুম, এটাকে মানে এর সঙ্গে কিন্তু পৌরাণিক ব্যাপারটা চলে আসছে। মানে পৌরাণিক ব্যাপারটা চলে আসছে কিরকম, সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা দেখেন মানে আসলে এই যে কিভাবে রিলেটেড, যে আপনি দেখেন যে মিন অবতার বিষ্ণুর কিন্তু একটা মৎস্য অবতার বলে একটা ইয়ে আচ্ছা আছে। কথা। বিষ্ণুর প্রথম অবতার কিন্তু মিন অবতার। তো এই মিন অবতারের মেসেজটা কি? মিন অবতারের মেসেজটা হচ্ছে যে প্রলয় শৈলী যখন খুব মহাবন্যাটা হয়, তখন জি, ওই মহাবন্যা হলে তখন হচ্ছে যে এই মনুর মাধ্যমে, বৈবস্বত মনু বলা হয়, এই মনুর মাধ্যমে হচ্ছে যে এই বেদটা রক্ষা করা হয়েছিল। বেদটা কি? বেদ মানে বিভিন্ন শাস্ত্রীয় আচার, কিভাবে মানুষ তাদের জীবনযাপন করবে, সে সমস্ত নিয়ম কানুন এর মধ্যে লেখা থাকে। তাহলে বেদ তো আসলে বাইরের বিষয় না, বেদ তো আসলে এইটা। এটা বেদ মানে কি? বেদ মানে বেদনা। বিদ রুট থেকে জি, এসছে। বিদ মানে টু নো, মানে জানার ব্যাপারটা। সুতরাং আসলে বেদ উদ্ধার মানে কি? প্রলয় শরীরটা মানে কি? প্রলয় শরীরটা মানে এই যে ইন্দ্রিয় দ্বারা মানে সমস্ত অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত হয়ে যাও, এটা প্রলয় শরীর। প্রলয় শরীর। এবং এইটা হচ্ছে যে মনুর মাধ্যমে উদ্ধার করলো। মনুটা কি? মন থেকে, মন রূপ থেকে এসছে, যে মনু শব্দটা এসছে, এবং মন রূপ থেকে মানুষ বা মানব শব্দটা এসছে। তো মনটা যখন একটা নবসত্তায় উত্তীর্ণ হয়, একটা বোধিসত্তায় উত্তীর্ণ হয়, তখন সেটা তার নাম হয়ে যায় মনু। তার নাম হয়ে যায় মনু। এই যে থাকো, জানো না মন খালে বিলে থাকে না, তাহলে তাহলে মন, তুমি তো জানো না তোমার ভেতর যে এই মানে মনুর যে বেদটা আছে, এই বেদটা তো জি, তুমি জানো না, তোমার তো বেদনা তৈরি হয়নি। কারণ এই বেদনাটা তো মানে এটা প্রলয় শরীরে নিমজ্জিত আছে। সুতরাং বিষ্ণু কি হলেন? বিষ্ণু মানে বিশ্ব, আসলে সোজা কথা বিশ্ব মন। বিষ্ণু রুট বিষ থেকে এসছে। এই বিষ থেকে বিশ্ব শব্দটা তৈরি, এবং বিষ্ণুর থেকে বিষ্ণু শব্দটা তৈরি। আসলে বিষ্ণু মন, দ্যাট মিনস বিশ্ব মন, দ্যাটস মিন ওয়ার্ল্ড মাইন্ড, সোজা কথা। মিথোলজিক্যালি। তো মিথোলজিক্যালি এরকম ব্যাপারটা কিন্তু এই ক্যারেক্টার গুলো কিন্তু আমাদের, আমার আমি আমি আমার মধ্যে বিষ্ণু আছে, আমার মধ্যে বিশ্ব আছে, আমার মধ্যে মনু আছে, আমার মধ্যে বেদ আছে, আমার মধ্যে বেদনা আছে। ধরুন এই বেদনা, এই বেদ যাতে না চুরি হয়, কারণ বেদ চুরি হয়ে গেলে কি হবে? আমার তো বেদনা না থাকলে আমি তো জানতে চাইবো না, আমি তো বুঝতে চাইবো না, আমি তো সাধন করতে চাইবো না। যাতে এই বেদনাটা যাতে চুরি না হয়, এই এই ঘটনাটা মানে আসলে মিথোলজির এটা একটা ব্যাপার আর কি। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মিলিয়ে নিতে হবে। এটা অনেক মানে মিলিয়ে নিতে দেখা যাচ্ছে একটা ইয়ে দাঁড়াচ্ছে। তো আমি আসলে এটা করতে চেয়েছি, কারণ এটা এটা একটা একটা সম্পূর্ণ আমার বলবো যে একটা ইউনিক একটা অ্যাপ্রোচ। এটা আমি, যেটা আমি আলোচনা করেছি, এবং এটা তো জাস্ট বললাম। এবং আমি সাইজিকে এইবার যেটা হচ্ছে যে আমি 8টা ফিলোসফিক্যাল অ্যাটিটিউড থেকে আমি তাকে ইয়ে করছি, এবং এখানে কোয়ান্টাম সায়েন্সও আছে, এখানে মেডিকেল সায়েন্সও আছে। মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স মানে ঘটনাটা মেডিকেল সায়েন্সে যার না মন খালে বিলে থাকে না, মিন জ্বর মিনটা কি? মিনটা হচ্ছে সেই প্রজ্ঞা, সেই প্রজ্ঞাটা তৈরি হয় কোথা থেকে? সেই প্রজ্ঞাটা তৈরি হয়েছে রস ধারণ করলে। এই রসটা ধারণ করলে কি হয়? এই রসটা ধারণ করলে আমার যে হরমোনাল ফাংশন গুলো, সেই ফাংশন গুলো রেগুলেটরি হয়, সেটা রেগুলার কাজ করে। তাহলে আমার মন দেহ সুস্থ থাকে। তাহলে আমি কি করতে পারি? মনোদৈহিক সত্তা যখন সুস্থ থাকে, তখন আমার পুরো চ্যানেল আছে ওকে থাকে। আমি তখন হুম। সুস্থ মানুষ, সুন্দর মানুষ। তাহলে তাহলে যোগ সাধনার একটা সমন্বয় ঘটে যেতে পারে, অবশ্যই। যোগ সাধনা। জি, না, না, কেন? এটা যোগ সাধনই তো, অবশ্যই যোগ সাধনই তো বটে।
এটা তন্ত্র, তন্ত্র একটা যোগের ব্যাপার। আমি তো বিয়োগ হয়ে থাকি, আমি তো বিযোগ, বিপরীত যোগে থাকি। তো বিপরীত যোগটাকে ঘুরিয়ে নিলেই যোগে চলে আসে, আমি তখন যোগী হই। তাহলে ওই গুণ দিয়ে বাধা আছে না, মানে আসলে সত্য রজতম তো আমাকে বিয়োগী করে দিচ্ছে, মানে আমার থেকে মানে মানে আমাকে আমার যুক্ত সত্তার থেকে আমাকে সরিয়ে নিচ্ছে। ওইটাকে যদি যখন সাধক যখন এডিট করে, যখন সত্য গুণে আসে, যখন সে সাত্ত্বিক হয়ে যায়, তখন সে যোগ অবস্থা সে ফেরত পায়। এবং এটা এটা কিন্তু রিলেটেড হচ্ছে সরাসরি ওই ধারণের সঙ্গে, কারণ ওই ধারণটা সরাসরি মেধার সঙ্গে জড়িত। এবং আপনি জানেন যে হচ্ছে যে মেধা, অর্থাৎ মেধা বা এটা এটা কিন্তু সরাসরি একটা অর্থ আছে আপনার হচ্ছে যে এটা সরাসরি দুর্গার সঙ্গে রিলেটেড, এবং আরেকটা হচ্ছে যে এটা সরাসরি হচ্ছে যে আপনার বীর্য সঙ্গে রিলেটেড। এটা আমি দেখেছি, মানে এটা এই মানে শব্দার্থের যে ব্যাপারগুলো, তার মানে এই শব্দ অর্থগুলো কিন্তু অসংলগ্ন নয়, একটার সঙ্গে একটা রিলেশন আছে বলেই এই শব্দের অন্তত এরকম ভ্যারিয়েশন আছে। তো সেগুলো আমাদের মিলিয়ে নিতে হবে। এটা চমৎকার ভাবে ব্যাখ্যা করলেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে জানো না মন ভালে বিলে, এই জানো না মন মানে মনের কাছে জিজ্ঞাসা করা। তারপর আরেকটা গান আছে যেমন সত্য পথে কেউ নয় রাজি, সব দেখি তা না 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 না। তো আপনার এই যে সত্য পথে কেউ নয় রাজি, কেউ, এই কেউ শব্দের মধ্য দিয়ে তিনি কিন্তু সিদ্ধান্ত দিচ্ছেন যে সবাই একটা বিপথে রয়েছে, ভুল পথে রয়েছে। বা বিষয়টা জি, তাই তো। অনেকে আবার এই জায়গাতেও অনেকে প্রশ্ন তোলেন যে তিনি সাইজি বলতে পারেন না, তিনি আহ, নিজের সিদ্ধান্ত অন্যের ঘাড়ে চাপাতে পারেন না। সত্য পথে মন নয় রাজি, মন নয় রাজি, সব দেখি তা না না না, এভাবে কেউ ব্যাখ্যা করতে চান এই বিষয়টা আসলে এই জি বলেন। ব্যাপারটা হচ্ছে আসলে এই পাঠান্তর তো আপনার বিভিন্ন রকম সৃষ্টি করতে পারে, কিন্তু আমাদেরকে একটা ফ্লেক্সিবল একটা ইয়েতে আসতে হবে। আমি জি যদি মানে ওইটাকে ধরে বলি যে এইটা, কিন্তু আমার তো আসলে এই সিকোয়েন্স গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যে ইয়ে সত্য পথে কেউ নয় রাজি, ওই সম্বন্ধে এটা ওই পদে রয়েছে জাত গেল বলে এ কি আজব কারখানা, সত্য পথে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, সম্ভবত এইরকম একটা আছে। তো এখন আহ এখন ব্যাপারটা হচ্ছে যে সত্য পথে আহ কেউ নয় রাজি, এখানে তো হচ্ছে যে একটা উনি সর্বনাম ব্যবহার করেছেন, মানে ওনার স্পেসিফিক করছেন না যে এখানে সামবডি মানে কেউ কেউ রাজি না হতে পারে, মানে এখানে উনি ঠিক স্পেসিফিক করছেন না সত্য। আর সত্য পথে মন নয় রাজি এখানে একটা স্পেসিফিক করে দিলেন, একটা নাউন করে দিয়ে দেওয়া হচ্ছে যে সত্য পথে মন রাজি থাকে না, কিন্তু কারো কারো মন তো রাজি থাকতেই পারে। জি জি, হ্যাঁ, দুইভাবে দ্বান্দ্বিক হয়ে যায়। জি না না না, দান্ডিক হয়ে যায় না। এখানে আসলে ব্যাপারটা হচ্ছে যে কেউ কেউ আমরা বলি না, কেউ কেউ কিন্তু এই প্রস্তাবে রাজি হবে না। দেখো তুমি এই কথা বলছো, কেউ কিন্তু রাজি হবে না, তার মানে কি কেউ না বলতে সবাই না, কিন্তু এখানে হচ্ছে অলমোস্ট অল দেখা যাচ্ছে জি যে জি বেশিরভাগই হচ্ছে দেখা যাচ্ছে যে মানে ওই সত্য ধারণ করতে সম্মত হয় না। জি। এটা তারিক ভাই, আপনি অসম্ভব রকমের ব্যাখ্যা দাঁড় করিয়ে খোসা ছাড়িয়ে একেবারে লালনকে এনে হাজির করেছেন, তাত্ত্বিকভাবে এবং আধ্যাত্মিকভাবে, দুইভাবেই। তো আমরা সে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, যেহেতু আমাদের একটা সীমাবদ্ধতা রয়েছে এই ভার্চুয়ালি। তো সেক্ষেত্রে আপনার সাথে লালনের অসংখ্য পদ নিয়ে আবারও অসংখ্যবার বসা হবে, আলোচনা চলতে থাকবে। আপনার কথা আমরা শুনতে চাই, দর্শক শুনবেন আশা করি। আপনি যে যে পদ্ধতিতে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশ্লেষণ করেছেন সেটা অভাবনীয় এবং নতুনত্ব বটে। তো সেজন্য আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আর আহ, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। জি হ্যাঁ, দর্শকদের মধ্যে আসলে বিষয়টা বলছে মানে তারা তো বিভিন্ন ধরনের যেহেতু সাইজি তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মানে সাইজি একটা ভক্তির দিক থেকে হোক বা অন্য আগ্রহের দিক থেকে হোক, মানে উনি একটা মানে ফোকাস হয়ে থাকেন আর কি। তো সুতরাং হচ্ছে যে আমার আসলে কথা যেটা সেটা হচ্ছে যে সাইজির পদ ওই যে যেটা বললাম যে আসলে ওনার পদ তো ওই 4-5 হাজার বছরের একটা নির্যাস। সুতরাং আমি একটা উদাহরণ দিই আসলে এরকম যে একটা ধরেন কোনো এক মণ দুধকে আপনি জ্বালিয়ে জ্বালিয়ে 1 কেজি করলেন, এবং তার মধ্যে 1 মুঠো চাল দিয়ে আপনি যখন ক্ষীরটা রান্না করবেন, তাহলে কতটা ঘন হবে আপনি চিন্তা করেন। হুম। তাহলে এই ক্ষীরটা খাওয়ার যোগ্যতা কিন্তু সবাই রাখে না। জি না। ক্ষীরটা খেলে কিন্তু মানে ওই পাত্র যেটা খাবে তাকে কিন্তু হজম করার শক্তি রাখতে হবে।
হুম 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 হুম। তো জি সুতরাং ঘটনাটা হচ্ছে যে আমাদেরকে এই ক্ষীর খেতে হলে আমাদের কিন্তু এই দুধটা কোথা থেকে জোগানো হতো, মানে এই বিষয়গুলো কিন্তু আমাদের জেনে আসতে হবে। আমার কথা হচ্ছে যে এই কিছু বাটখারা আছে, এই বাটখারা আমাকে জানতেই হবে। আমার সাংখ্য ফিলোসফি সম্পর্কে আমাকে ধারণা থাকতে হবে, আমার জি তন্ত্র সম্পর্কে ধারণা থাকতে হবে, আমার মিথোলজি সম্পর্কে ধারণা থাকতে হবে, আমার কোয়ান্টাম সায়েন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, আমার মানে মিস্টিক রিয়েলিজম সম্পর্কে ধারণা থাকতে হবে, তা না হলে মেডিকেল সায়েন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। তা না হলে আমি কখনোই পৌঁছতে পারবো না, এটা অসম্ভব। হুম, হয় না ভাই। এটা এটা আমার এটা জি আমার এবং এটা আমি একটা প্রমাণ করার চেষ্টা করেছি। আমার আসন্ন বইতে কিন্তু মানে এটা খুব ডিটেইল আকারে থাকবে। জি এটা আসতে যাচ্ছে আমার এটা। জি জি জি। আপনার বইটি অবশ্যই পাঠক মহলে সমাদৃত হবে আশা রাখি। তারেক ভাই, আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে এতক্ষণ যুক্ত ছিলেন, উপভোগ করলেন, আহ, আজকের অতিথি লেখক, গবেষক, সঙ্গীতজ্ঞ জনাব তারেক হোসেন। লালন ফকিরের এই সময় গেলে সাধন হবে না এই পদটির ভেতরেই সীমাবদ্ধ ছিলেন, অন্য জায়গাতেও খানিকটা ঢু মেরেছেন, স্পর্শ করেছেন, বা তুলে এনেছেন লালন সাইজির পদাবলীর আসল রহস্য এবং মর্মার্থ। সেখান থেকে সম্মানীয় অতিথির আলোচনা থেকে আমরা খানিকটা হয়তো এভাবে বুঝতে পেরেছি যে এই ভাষা ভাষা স্তরে থেকে, মানে একটা বিশেষ স্তরে থেকে এভাবে হবে না। আহ, এই ধারাবাহিকতার মধ্য দিয়ে নানানভাবে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ একটি পথ লালন সাইজির, যেটার পরম্পরা রয়েছে এবং দীর্ঘ সময় ব্যাপী যে প্রবাহমানতা, জি, যে তান্ত্রিক যেটা বললেন, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো নিয়েই তিনি, এবং তিনি শুধু এক জায়গাতে সীমাবদ্ধ থাকেননি, বরং আহ, আহ, ইসলাম থেকে, বেদ হুম, থেকে, হুম, বা হুম। অন্যান্য যে সমস্ত জায়গাগুলো থেকে, এক কথায় হচ্ছে এই যে ছেলেবেলায় পড়তাম যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, মানে বিষয়টি এরকম। তিনি একটা সমন্বয় করে তিনি স্বতন্ত্র এক সত্তায় পরিণত হয়েছেন, লালন ফকির হয়েছেন। জি, জি। জি। তারিক ভাই, আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেহেরপুর প্রতিদিনের সঙ্গে থাকবেন। শুভরাত্রি। জি। সবাই